গেছো দিদির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা এবং আমার বলতে ভালো লাগে যে আমার বেশ কয়েকবার এখানে আসার সৌভাগ্য কিন্তু হয়েছে। তো এবার অনেকবার এসেছি এর আগে, বন্ধুদের সঙ্গে এসেছি, আরও আত্মীয় স্বজনের সঙ্গে এসেছি, কিন্তু আমার মেয়েকে নিয়ে আসা আমার কোনোদিনও হয়নি। তাই আমার ভীষণ ইচ্ছে ছিল যে একবার আমার মেয়ে বাইরে পড়তে চলে যাচ্ছে, তো তার আগে আমার খুব ইচ্ছে ছিল একবার আমি ওকে নিয়ে আসব। তো সেই জন্য আজকে যেখানে উপস্থিত হয়েছি এই জায়গাটার নাম ইটাচুনা রাজবাড়ি। হ্যাঁ, কলকাতার খুব খুব কাছে এবং কলকাতা থেকে 67 কিলোমিটার মতন দূরে। সুন্দর একদিন থাকার জন্য ভীষণ সুন্দর জায়গা এবং আমার ভালো লাগে বলে আমার প্রায় 2-3 বার আসা হলো আর কি এই নিয়ে। তো আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ওই খড়খড়িওয়ালা জানলা, আমার খুব ফেভারিট। এবং এই ঠিক মাঝখানটায় আহ, এই ঠিক পুরনো আমরা বাংলা সিনেমাগুলোতে এরকম এই জায়গাগুলো দেখেছি যে চারিদিকে বাড়ি আর ঠিক মাঝখানে এরকম একটা কোর্টইয়ার্ড থাকে। তো এরকম ঠিক সবুজ রঙের চারিদিকে খড়খড়িওয়ালা জানলা, মাথার ওপরে টালির ছাদ, আর ঠিক মাঝখানে এরকম একটা স্কোয়ার মতন উঠোন আমি বলবো। হ্যাঁ, তো এই পুরো পরিবেশটা অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগে। তো এর আগের বার যখন এসছি তখন অন্য জায়গায় থেকেছি, কিন্তু এবার যেমন আমার একদম দালানের পাশে থাকার সৌভাগ্য হলো, তো ব্যাপারটা আমি আরও বেশি স্পেশালি এনজয় করছি। এই বাড়ির অ্যাকচুয়ালি একটা পুরনো ইতিহাস আছে, তো পুরনো ইতিহাসটা আমি ডেফিনেটলি তোমাদের কাছে শেয়ার করতে চাইবো। তো আপাতত প্লিজ এনজয় দ্য ভিউ। তো এই যে একটা সুন্দর বারান্দা দেখছো তোমরা চারদিকে, সেটা এই বাড়িটার অন্দরমহল। আমার খুব ইচ্ছে ছিল একবার অন্দরমহলে থাকতেই হবে, যে 2-1বার আসার সৌভাগ্য হয়েছে তখন কিন্তু আমরা এই ভেতরের দিকটায় থাকার জায়গা পাইনি। আমার মনে হয় ভেতরের দিকের ঘরগুলো হয়তো অনেক আগেই বুক হয়ে যায়। যাই হোক, আমার ভীষণ ইচ্ছে ছিল মেয়েকে এই অন্দরমহলের কোনো ঘরে রাখার। ইচ্ছে পূরণ হয়েছে বলে আমি বেজায় খুশি হয়েছিলাম। তো আমরা যে ঘরটায় ছিলাম সেই ঘরটার নাম হলো ছোট বৌদির ঘর। এটা এই ভেতরের অন্দরমহলের বারান্দার একদম পাশে। ইনফ্যাক্ট এই বারান্দাটা আমার ভীষণ পছন্দ ছিল। কি সুন্দর চেয়ার পাতা, ভীষণ কোজি জায়গাটা ছিল। তো আমি তো ঘরের ভেতরে ঢুকে আরো মুগ্ধ হয়ে গেলাম, কারণ আমরা তো 3জনে থাকবো, তাই একটা বড় ঘরই নেওয়ার প্ল্যান ছিল। কিন্তু এত বড় একটা খাট, ইনফ্যাক্ট খাট বলছি কেন, এটাকে আমার পালঙ্ক বলা উচিত, এবং এটা সত্যিই পালঙ্ক ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য টার্ম। তো বিশাল বড় একটা ঘর ছিল, 3জনে মিলে দারুণ থাকা গেছে। ভেতরে একটা বড় বাথরুম ছিল, বাথরুমটা পেরিয়ে আবার একটা ছোট্ট ঘর ছিল। আমার মনে হচ্ছিল হয়তো এটা একটাই বড় ঘর ছিল, পরে ট্যুরিজম পারপাসে হয়তো একটা বাথরুম আর তার পাশে একটা ছোট্ট ঘর বের করা হয়েছে। ওই ছোট্ট ঘরটায় বেশ বসার জায়গা ছিল এবং খুব সুন্দর চা করার জায়গা ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো একটা দারুণ ভালো ড্রেসিং টেবিল ছিল। আমার যদি মনে হচ্ছিল যে সেই ড্রেসিং টেবিলটা যদি আমার হতো। যাই হোক, ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। বুকিং এর জন্য এতদিন অপেক্ষা করাটা সার্থক ছিল। খুব পছন্দ হয়েছিল ঘরটা। যাই হোক, আমাদের ঘর থেকে বেরিয়েই এরকম একটা বড় আলমারি ছিল। এই আলমারিতে অনেকগুলো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ছিল, ছেঁড়া ছেঁড়া ফাটা ফাটা। তো অনেকক্ষণ ধরে দেখছিলাম সুকু কিছু একটা মাইক টেনে বলতে চাইছে। এমনি তো মরে গেলেও এরা ক্যামেরার সামনে আসতে চায় না, হঠাৎ এত কেন উৎসাহ আমি ঠিক বুঝতে পারছিলাম না। কিন্তু তারপরে কারণটা বোঝা গেল যে অ্যাকচুয়ালি কি বলতে চাই। আই ওয়াজ নট হ্যাপি উইথ দ্যাট। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাগুলো দেখা যাচ্ছে, সমস্ত ভলিউমগুলো, সব কটা ভলিউম আছে, কয়েকটা খারাপ অবস্থায়। এগুলো দেখে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এগুলো সব আমাদের বাড়িতে ছিল। এগুলো পরে আমরা ইটাচুনা রাজবাড়িকে দান করে দিই, কারণ আমার বিয়ের পরে আমি দেখলাম যে এগুলো বাড়িতে রেখে আর কোনো লাভ নেই। আমার বউ তো সব জানে। যাই হোক, শুকুরের সব বাজে কথা শুনে শেষ পর্যন্ত আমরা দুপুরে মহাভোজনে এলাম। এদের ডাইনিং রুমটা কিন্তু ভীষণ ভালো, একদম গর্জাস,
ভীষণ ভালো খাবার দাবার। অ্যাকচুয়ালি ইটাচুনা রাজবাড়িতে আসার আমার আর একটাও বড় কারণ হচ্ছে দারুণ ভালো খাবার পাওয়া যায়। আমরা দুপুরবেলা, আমি আর সুকু যেমন দুপুরবেলা ভেটকি মাছের ঝোল খেলাম, সর্ষে বাটা, দারুণ ছিল খেতে। আর আমার মেয়ে অবভিয়াসলি মাটন কষা খেলো। সঙ্গে ওদের কিছু সেট মেনু হয়, যেমন প্রথমেই ওরা ভীষণ ভালো ওদের নিজস্ব প্রোডাকশন একটা ঘি দেয়, শাক, শুক্তো, তরকারি, 2-3 রকমের তরকারি, চাটনি, মিষ্টি, আলু ভাজা ঝুরঝুরে। আমি সব ক্রোনোলজিক্যালি বললাম না, কিন্তু খাবার দুর্দান্ত ভালো ছিল। ওরা একটা পোস্ত বানায়, এবার আমাদের পোস্ত পাওয়ার সৌভাগ্য হয়েছিল। ফ্যান্টাস্টিক খেলাম। প্রত্যেকটা আইটেম একদম মনে রাখার মতন। ভীষণ ভীষণ ভালো খাবার এদের। আমরা এই যে সুন্দর জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা ইটাচুনা রাজবাড়ি ঠাকুর দালান। ভীষণ সুন্দর এই জায়গাটা, মাঝখানটা একদম ফাঁকা আর চারিদিকটা সুন্দর পুরনো বিল্ডিং, লাল সাদা। আর এই আর্চগুলো আমার ভীষণ ভালো লাগে, লাইটগুলোও ভালো লাগে খুব। প্রত্যেকবার যখন আসি, আমি এ নিয়ে কয়েকবার এলাম, আপনাদের বলেছি, তো প্রত্যেকবারই এই জায়গাটায় দাঁড়াতে এবং থাকতে আমার খুব ভালো লাগে। তো আমরা এখানে বেশ সুন্দর একটা বৃষ্টি ভেজা ওয়েদার হয়েছে, জানি না আজকে ট্যুরটা হবে কিনা। তো সব জায়গায় তো আমি কোনো একটা জায়গার ইতিহাস বলি, তো আজকে আমি আর বলবো না, না বলার প্ল্যান আছে অ্যাকচুয়ালি, কারণ আজকে আমাদের যিনি গাইড স্যার আসবেন, তো তার মুখ থেকেই আমাদের ইটাচুনা রাজবাড়ি সম্পর্কে আমি শুনেছি, আবার শুনবো এবং আপনাদের শোনানোর ইচ্ছে। তো ততক্ষণ এই সুন্দর সারাউন্ডিংটা আপনারা উপভোগ করুন, দেখুন। এবং এত সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদার আমি এর আগে কিন্তু ইটাচুনাতে পাইনি। সুন্দর মেঘ ডাকছে চারিদিকে। সো আমরা এবার গাইড স্যারের কথা শুনবো, যে কি রাজবাড়ির ইতিহাস কি ইত্যাদি প্রভৃতি। Ladies and gentlemen, brother and sister, Itachuna Rajbari Guide, হিরণ্ময় ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ। এইবার আসি এই বাড়ি ঘটনা। এরা অ্যাকচুয়ালি হচ্ছে মহারাষ্ট্রিয়ান, টাইটেল হচ্ছে কুন্দন। এরা আমাদের বাঙালি বা রাজা কিছুই নয়, মানে কুন্দন টাইটেল মানে মারাঠি, এরা বর্গী ছিল, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে অ্যাটাকিং করেছিল বর্গী, সেই বর্গী অরিজিনাল এরা। কিন্তু এইখানে আসার পর পুরো চেঞ্জ, কারণ তার আগে সব জায়গায় এরা কন্ট্রোল করেছে। দিয়ে লাস্ট টাইম এই জায়গাটা একটু গ্রাম বা জঙ্গল জলাশয় ছিল বলে এই জায়গাটা এসে ওরা একটু কিছুদিন রেস্ট নেবে, নিয়ে আবার ব্যাকে চলে যাবে মহারাষ্ট্রে। এনারা এসেছিল 1645 সালে এখানে, আগে 2024, 400 বেশি হয়ে গেল। তো আসার পর চিন্তা করলো, আমরা যখন এই জায়গাটা এসে গেছি, এখানে তো লোকজন কিছুই নেই, আর এত এলাকা ফাঁকা, তাহলে আমরাই কবজা করি জায়গাটাকে, দিয়ে আমরাই রাজত্ব করব। সেই হিসেবে এখানে রয়ে গেল, আর ব্যাকে গেল না এরা। এরা বলতে একটা যে বর্গীর টিম ছিল, তাতে হচ্ছে আপনার 600 মেম্বার ছিল। লিডার ছিল ভাস্কর পণ্ডিত, শুনেছেন তো নাম ভাস্কর পণ্ডিত? উনি হচ্ছেন মারাঠিদের একজন মেন কর্তা ছিল, ওকে সর্দার বলে। ওদের হয়ে এই 600 মেম্বার কাজ করতো। এরা আর কি লেট হেল, এরা ভাঁড় দাঙ্গা করে লুটপাট করে এই করবে, এদের ওই জন্য লেট হেল বলা হয়, লুটেরা। আর উনি হচ্ছেন ওনাদের সর্দার, ভাস্কর পণ্ডিতের নাম আছে। তো এইখানে আসার পরে এই যে 600-র মধ্যে একটা ফ্যামিলি ছিল 25, মানে একটা ফ্যামিলির লোক, সেই 25 মেম্বার এরা রয়ে গেল এখানে, আর ব্যাকে গেল না। বাদবাকি যে 600-র মধ্যে লোক ছিল সব ব্যাকে চলে গেল সর্দারকে নিয়ে। 1740-তে এলো 1645, আর 1740-তে ব্যাকে চলে গেল ওই টিম। দিয়ে এরা তো এখানে রয়ে গেল। রয়ে যাওয়ার পর এরা ডিসিশন নিল যে আমরা যখন এখানে রয়ে যাব, কবজা করব, সব কিছু করবো, কিন্তু খারাপ কাজ আর করবো না। খারাপ বলতে আমরা তো বাংলায় থাকবো, বাংলায় থেকে যদি এরকম করি তাহলে একটা অসুবিধা। আমরা আগে করছিলাম কি, লুটপাট করে তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আমাদের তো ধরতে পারছিল না। কিন্তু এখানে আমি যখন রয়ে যাব, তখন তো আমাকে চেঞ্জ হতেই হবে। চেঞ্জ হবো মানে এমন চেঞ্জ হলাম, পুরো জেন্টালম্যান আমরা, মানে বাঙালি হয়ে একদম জেন্টালম্যান হয়ে গেলাম, মানে কি একদম শিক্ষিত হয়ে যাকে বলে আর কি জেন্টালম্যান, সেরকমই আমরা হয়েছি। বা আমাদের সারা জীবন নাম করবে লোকে, এমন জিনিস আমরা করবো। তো এরা তাই করেছে। প্রথমে এরা বসবাস স্টার্ট করলো একটা জায়গায়, সেটা এখান থেকে 1 কিলোমিটার দূরে এইদিকে। সেই জায়গাটা আমি পরে বলছি। ওই জায়গাটায় বসবাস করার পর, কেননা ওই জায়গাটা একদম জঙ্গল ঝোপ ছিল পুরো, তো এদের সুবিধে জঙ্গলে বাস করা। তো ওই জায়গাটায় তাঁবু কেটে এরা বাস করলো। করার পর ব্যবসা স্টাডি করলো, সৎ পথে ইনকাম করে খাবে, আর তো লুটপাট করবে না, এবং রোজগার করতে হবে, কারণ সর্দার নেই, পয়সা কুড়িকে দেবে। তাহলে এবার একটা ইনকামের রাস্তায় আসতে হয়। তখন এরা একটা সৎ পথে ইনকামে বেছে নিল। সেই ইনকামটা কি, এরা এই জায়গাটা থেকে চুন তৈরি করতো। আমি চুন বললাম, চুনা এরা চুনা বলতো। চুন ব্যবসা তৈরি করলো এরা। কেন না, জায়গাটা ছিল জলাশয়, জলাশয় থেকে গেড়ি গুগলি শামুক কালেকশন করতো,
করে সেই থেকে চুনটা তৈরি করতো পেস্ট করে। চুনের ব্যবসা কেন এটা চয়েস করেছিল, তখনকার দিনে বাড়িঘর সব চুনসুটির তৈরি হতো, সেই জন্য ওরা জানে যে ব্যবসাটা মার খাবে না, আর লস নেই। এমনই ব্যবসা তো লস তো হবে না, আর ব্যবসাটা চলবে, কেননা তখনকার দিনে বাড়িঘর তো তৈরি হচ্ছে চুনসুটি দিয়ে। যেমন এই বাড়িটাও তো চুনসুটি দিয়ে তৈরি হয়েছে, এ তো 300 বছর হতে চললো, তখন তো আমরা সিমেন্ট আবিষ্কার হয়নি। সেই জন্য এই ব্যবসাটা এরা করতে করতেই ডেভেলপমেন্ট করেছে খুব, মানে চারিদিকে চুন সাপ্লাই দিচ্ছে। এত বিরাট আকারের এদের ব্যবসাটা হয়ে গেল, তখন ধারণার বাইরে প্রচুর পয়সা কামিয়ে ফেলে। তখন এরা চিন্তা করলো এবার আমাদের বাড়ি করা দরকার, আর তাঁবুতে থাকা যাচ্ছে না, এবার তো পয়সা গেছে প্রচুর ব্যবসা করে করে। তখন ওই জায়গা থেকে এসে এই জায়গাটায় বাড়িটা করছে আপনার, তাও বাড়িটা করছে 100 বছর পর, নাহলে তো এত বড় বাড়ি করছে পয়সা তো দরকার। তখন বাড়িটা যখন করছে 1766, আমি প্রথমে বলেছি 1645 সালে আমাদের যে 25 জন মেম্বার, তার যে হেড ছিল, একটা তো হেড ছিল, তার নাম হচ্ছে রামদাস কুন্দন, টাইটেল কুন্দন নট কুন্ডু। পরের জেনারেশন বাড়ি করছে 1766-এ সাফল্যরাম কুন্দন, তখনও কুন্দন আছি যখন বাড়ি হচ্ছে। বাড়িটা যখন করেছি তখন চিন্তা করিনি যে আমি কত বড় বাড়ি করেছি, পয়সা পেয়েছি তো, আমার তো নিজের পয়সা নয়, বেমানম বাড়ি করে গেছি। লাস্ট টাইমে দেখছি বাড়িটাই আমার 20 বিঘে জায়গার উপর দাঁড়িয়ে গেছে। গাইড স্যারের একটা কথা আমার প্রত্যেকবার ভীষণ মজা লাগে। আমি এরকম অনেস্টলি কাউকে বলতে শুনিনি, কিন্তু শুরুতেই উনি একটা কথা বলেন, আমরা কিন্তু ভালো মানুষ ছিলাম না, আমরা ছিলাম বর্গী। বর্গী চিনলেন না কে? সেই যে যারা এখানে এসেছিল লুটপাট করতে। এটা একদম হাইট। আমার প্রত্যেকবার শুনলে এত হাসি পায়। যাই হোক, ওনার কথা বলার ভঙ্গি বা বাচন ভঙ্গি বেশ মজার, শুনতে ভালো লাগে। অ্যাকচুয়ালি যেখানেই বেড়াতে যাওয়া যায়, সঙ্গে যদি কোনো একজন গাইড করার মতন থাকেন, সেটা কিন্তু দিব্যি ভালো লাগে। আদারওয়াইজ একটু মিনিংলেস মনে হয়, তাই না? আর সবসময় যিনি কথা বলেন, তিনি ইতিহাসের সঙ্গে বা ফ্যাক্টের সঙ্গে আপনার মনের মাধুরী মিশায় কিছু কিছু কথা কিন্তু বলেন, এবং স্থানকাল পাত্র বুঝে ওই পরিস্থিতিতে ওনার ওই কথাগুলো শুনতে কিন্তু আমার দিব্যি লাগে। যে কোনো হিস্টোরিক্যাল জায়গায় যখন বেড়াতে যাই, তখন বুঝতে পারি ইতিহাস পড়েছি বলে কিছুটা, কয়েকটা জায়গায়, সামান্য কয়েকটা জায়গায় বুঝতে পারি যে এটা হয়তো ইতিহাস নয়, এটা হয়তো একটু গপ্প। কিন্তু ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে গপ্প শুনতে কিন্তু দারুণ লাগে। আমি নিশ্চিত তোমরাও যেখানে বেড়াতে গেছো সেখানে এরকম গপ্প শুনতে তোমাদের দিব্যি লাগে। তো আমাদের যখন রাজবাড়ির ট্যুর হচ্ছিল, তার মধ্যে এই পুচকে বাচ্চারা নাচের প্র্যাকটিস করছিল, অনুষ্ঠান করে ওরা বিভিন্ন জায়গায়, দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। কি ভালো লাগছিল, প্রাণবন্ত নাচ একদম। যাই হোক, গাইড স্যারের সঙ্গে আমরা আনাচে কানাচে, রাজবাড়ির আনাচে কানাচে ঘুরে দেখছিলাম। ভালো লাগে, প্রত্যেকবারই দেখতে ভালো লাগে। এই যে জিনিসটা উনি বোঝাচ্ছেন, এটা একটা ঢেঁকি ছিল, তখন নাকি চাল কোটা হতো, এবং এখন উনি খুব মজা করে বলেন এখন তো এটার কোনো কাজ নেই, এটা র্যাম্পে শুধু নিজেকে শো করছে যে আমি একটা সময় আমাকে দিয়ে কাজ হতো, তো আই এক্সিস্টেড ওয়ান্স, কিন্তু এখন আমার কোনো কাজ নেই, আমি শুধু এখানে দেখার জন্য বসে রয়েছি। যাই হোক, রাজবাড়ির ঠিক পেছনের দিকটায় অনেক এরকম আম বাগান আছে, ফলের বাগান আছে, ঘুরতে কিন্তু দিব্যি লাগে। এই পুরো ট্রিপটায় বা এই ট্যুরটায় তখন তো বৃষ্টি পড়ছিল, আমি তোমাদেরকে বলেছি, তাই সবাই কিন্তু বেশ পা টিপে টিপে হাঁটছিল, কারণ ভয় লাগছিল স্লিপ না করে যায়। এই যে জায়গাটায় আমরা এসেছি, এই জায়গাটা হচ্ছে মাড হাউস, মাটির তৈরি বাড়ি। এটা রাজবাড়ির বাইরের অংশটায়, এখানে বেশ কয়েকটা ঘর আছে। এই যে তোমরা উঁকি দিলে বোধহয় দেখতে পাচ্ছ, মাটির তৈরি ঘর, খুব সুন্দর। আমি এবার আর তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু আমি এর আগের বার ভেতরে গিয়ে দেখেছি, দিব্যি লাগে। এটা হচ্ছে রাজবাড়ির পুকুর। তখন নাকি যখন এনারা থাকতেন আর কি, বাড়ির যারা বাড়ি বানিয়েছিলেন, তারা এখানে চান করতে আসতেন। তো এখন চান করার জায়গায় নিশ্চয়ই কেউ না কেউ চান করে, কিন্তু আমার মতন কিছু ফটো শিকারীরা এখানে কিন্তু ভালোই পোজ দিয়ে ছবিও তুলছিল। এখন যে জায়গাটা দেখছো, এটা রাজবাড়ির পেছনের দিকটা। এখানেও বেশ কয়েকটা ঘর আছে। ওই যে দূরে আলো জ্বলছে যে ঘরটা, এখানে একটা একটা বিশাল বড় রুম আছে, বিলাস মঞ্জরি নাম। বিলাস মঞ্জরিতে
অ্যাকচুয়ালি একটাই ঘর, কিন্তু তার ভেতরে দুটো রুম। তো আমি এর আগে দাদা দিদি ভাইদের সঙ্গে এসছিলাম, আমি একবার পাড়ার বন্ধুদের সঙ্গে বেড়াতে এসছিলাম, তখন কিন্তু এই বিলাস মঞ্জুরি ঘরে আমি ছিলাম। তো আমি মেয়েকে দেখাচ্ছিলাম, এই ঘরটার নাম হচ্ছে বিলাস মঞ্জুরি। এইভাবেই আমাদের রাজবাড়ির ট্রিপ কিন্তু মোটামুটি শেষ হয়েছে। এরপরে গাইড স্যার আমাদের লাস্ট যে জায়গাটায় নিয়ে গেছিলেন সেটা হচ্ছে নাচঘর। এটা আমাদের রাজবাড়ি ট্রিপের লাস্ট ডেস্টিনেশন ছিল। ওনার ট্রিপ বা ওনার গল্প এখানেই শেষ হয়। এবার বাকিটা তোমরা ওনার কথা শোনো। বাতিটা রাতটা কেটে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুংরি গানের টুকরো চুরে, 1000 টাকা ঝাড় বাতিটা। ধরো সীতাবতী বলে আমি ছেড়ে দিলাম। আই এম নট সিঙ্গার, তবে এখনো শেষ হয়নি। আমি যে অরিজিনাল ক্যারেক্টারটা এবার শো করব। বর্গিরাই কিরম করে ঝড় তুলতো বা কিরম ভয় দেখাতো, সেটা আমি ড্রামা করে আপনাদের দেখাচ্ছি। সর্দার যাও, ডাল তরাল নিয়ে বেড়ে পড়ো, কামকে কাম অত্যাচার করবে। অত্যাচার করাই হচ্ছে আমাদের ধর্ম, মাওরি দোষ আমরা। আমার নাম হচ্ছে রামদাস কুন্দান। আমি এখানে 1645 সালে এসেছি কি জন্যে? বাংলাকে পুরো ধ্বংস করবো বলে। খাইনা নিয়ে এসো গ্রামবাসী, খাইনা আমার চাই। খাইনা নিতেই আসা 2000 কিলোমিটার দূর থেকে। যেমন টকবক টকবক করে ঘোড়া চোটায়, বাচ্চারা কেঁদে ফেলে। বাচ্চারা যখন কাঁদে তখন বাচ্চা মায়েরা কি বলে, খোকা ঘুমিয়ে পড়, নাহলে বর্গি এসে যাবে। মনে মনে খোকা ঘুমালো, পড়া চললো, বর্গি এলো দেশে, বড়বড়িতে ধান খাইছে, খাইনা দেবো কিসে? বাংলার মাটি হয়েছে স্বর্গ, বর্গির চলে গেছে ক্ষোভ নেই। অন্য সমাজ দোষ দিয়ে বলে কিনা বর্গির কোনো দোষ নেই। তবু পেটে ঘুরে তবু গলাটা টেনে একদম গলা কেটে দিল, মানে শেষ। দি এন্ড মাই টোর, বিগিনিং হ্যান্ডস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রাজবাড়ির ট্যুর শেষ হওয়ার পরপরই সন্ধে আরতি শুরু হয়ে যায়। ঠিক মাঝখানে যে ঠাকুর দালানটা আছে, সেই দালানে ভীষণ সুন্দর সন্ধ্যা আরতি হয়, দেখতে এবং শুনতে। গানও হয় একটু, দিব্যি ভালো লাগে। সন্ধেবেলাটা সময়টা ভালো কেটে যায়। সন্ধ্যা আরতি দেখে আমরা চা ঘরের দিকে গেছিলাম। চা ঘরে বাঁশি দাদা থাকেন, প্রত্যেক দিন সন্ধেবেলা বাঁশি বাজান। ভীষণ মিষ্টি বাঁশির শব্দ, এবং মজা হলো প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা ঘরের সামনে তিনিই কিন্তু বাঁশি বাজিয়ে প্রত্যেকের ঘুম ভাঙান। ওই সময়টা ভীষণ ভীষণ মিষ্টি মধুর হয়। এত সুন্দর করে সকালবেলা ঘুম ভাঙাতে আমি সত্যিই কাউকে কোথাও দেখিনি, এবং ইটাচুনা ছাড়া আমার অন্তত এই অভিজ্ঞতা কোথাও হয়নি। খুব ভালো লাগে ওনার বাঁশি শুনতে।
আশা করি বাঁশি তোমাদের দিব্যি লেগেছে। তো বাঁশি শুনে চা মুড়ি চপ খেয়ে রাজবাড়িতে ঘুরতে ঘুরতে আমাদের ডিনারের টাইমই হয়ে গেল। এবার ডিনার খাওয়ার পালা। হ্যাঁ, কি খাচ্ছ আজকে রাত্রে মেনু? আজকে দুপুরে এক গাদা খেয়েছি, তারপরেও শান্তি হয়নি, আবার রাত্রে খাওয়ার জন্য অর্ডার করেছি। আমি ঠিক এখন জানি না কীভাবে খাবো, বাট আমি ভীষণ লোভী। তো এটা প্রথমেই দেখাই, এটা হচ্ছে স্পেশাল পোস্ত বড়া, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে যে মেনুটা খাচ্ছি এখানে বলবো, সেটার সঙ্গে এটা একটুও যায় না, কিন্তু ওই যে আমি লোভী গ্রেট, সুতরাং এটাও অর্ডার করেছি। এটা হচ্ছে বাসন্তী পোলাও, এটা এখানে আসলে আমি খাই, এটা আমার একদম ফেভারিট। এটা হচ্ছে দেশি মুরগির কষা, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখানে আসলে অবভিয়াসলি এটা খেতে হবে, দারুণ খেতে। পেঁয়াজ লঙ্কা দেখা যাচ্ছে, এটা একটা সম্ভবত কুলের চাটনি, দারুণ খেতে হয়। আর এটা একটা মিষ্টি পিঠের মতন দেখতে, একটা কিছু নাম আছে কিন্তু আমি নামটা ঠিক মনে করতে পারছি না, এক্ষুনি বলে গেলেন কিন্তু আমি অবভিয়াসলি ভুলে গেলাম, কিন্তু দেখেই বুঝতে পারছি এটা ওদের হোমমেড আর দারুণ খেতে হবে, এটা বুঝতেই পারছি। এনিওয়ে আর পারছি না ভিডিও করতে, এবার খাওয়ার পালা। বাই বাই। ডিনার খাওয়ার পরে এই যে সুন্দর রাজপ্রাসাদের আলো দেখছো তোমরা, দেখতে দেখতে একটু ভূতের গপ্পও হয়ে যাক। সবাই বলে ইটাচুনা রাজবাড়িতে নাকি ভূত আছে। ইনফ্যাক্ট আমি তো অনেককেই শুনেছি তারা ভূত দেখতেই নাকি ইটাচুনা রাজবাড়ি গেছে, কিন্তু সত্যি বলতে আমি 2-3 বার তো গেছি, ভূতের টিকির সন্ধানও কিন্তু পাইনি। তেনাদের অ্যাকচুয়ালি বয়েই গেছে আমাদের মতন লোকজনকে দেখা দিতে, তাদের জীবনে অনেক কাজ আছে, তাই না? যাই হোক, ভূতেদের দেখা পাইনি, কিন্তু রাত্রিরে জম্পেশ ঘুম হয়েছে। এবং পরবর্তীতে সকালবেলা উঠে কি আর কাজ বাঙালির, ব্রেকফাস্ট খাওয়া ছাড়া। তাই এর পরের গল্প হচ্ছে ব্রেকফাস্ট খাওয়ার গল্প। দেখো কি কি খেলাম আমি। তো এখন ব্রেকফাস্ট টেবিলে আছি, ব্রেকফাস্টটা একটু দেখাতে চাই। এটা হচ্ছে ফুলকো লুচি, 3টে লুচি দেয়া আছে, জানি না খেতে পারবো কিনা, কিন্তু দেখে তো খুব ইয়াম লাগছে। এটা গেল এক। এটা কি সুন্দর একটা কলা পাতা কেটে এখানে একটা একদম গরম ভেজে দিয়েছে। লুচি 3টেও ওখানে এসে আমাদের ইনফ্যাক্ট বসতে হলো, বসার পরে ওনারা কিন্তু এটা, সরি আমি লুচি না, এটা হচ্ছে ডাল পুরি, ভেতরে একটা ডালের স্টাফিং আছে। এটা হচ্ছে আলুর দম, এটা একটা সুন্দর বাচ্চা একটা ফ্রুট প্ল্যাটার। এখানে কলা আছে, বেদানা আছে, আম আছে আর আপেল আছে। এটা এটা হচ্ছে একটা বাচ্চা রসগোল্লা, এটা দেয়া হয়নি, কিন্তু আমি সব কিছুতে কাঁচা লঙ্কা খাই। তোমার বন্ধুরা বলে যে তুই কি রসগোল্লা খেতেও কাঁচা লঙ্কা খাস, সেটা খাই না, কিন্তু সব কিছুতে আমি কাঁচা লঙ্কা খাই। সো এটা হচ্ছে একটা সুন্দর কমপ্লিট ব্রেকফাস্ট প্যাকেজ। আমার ঠিক মনে নেই, কিন্তু আমার মনে হয় ওরা বোধহয় লুচি বা এখন যেমন ডাল পুরি যেটা বলা যায় সেটা সম্ভবত ওরা রিপিটও করতে পারেন। সো আর বকবক না, এবার আমি আমার ব্রেকফাস্ট এনজয় করবো। বাই বাই। তো আজ গেছো দিদির ইটাচুনা রাজবাড়ির গপ্প এখানেই শেষ হলো। আমি আশা করছি ইটাচুনা রাজবাড়ির গপ্প তোমাদের ভালো লেগেছে। ইটাচুনা রাজবাড়িতে আমরা কোন ঘরে ছিলাম, ভেতরটা কেমন, ভেতরের ট্রিপ কেমন হয়, কি কি ইতিহাস ইটাচুনা রাজবাড়ির, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বাঙালির খাওয়া দাওয়া কেমন, এই সব কিছু সম্পর্কে আমি আমার সাধ্য মতন কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আমার ইনফরমেশনগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমরা যদি আসতে চাও তাহলে সেগুলো কাজেও লাগবে। যাই হোক, ইটাচুনা থেকে ব্রেকফাস্ট খেয়ে আমরা তো কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ইটাচুনা থেকে আমরা সোজা মোটেই কলকাতায় আসিনি। আমরা বেশ কয়েকটা জায়গা দেখে, ভালো ভালো জিনিস খেয়ে, তারপরে অনেকক্ষণ বাদে, ইনফ্যাক্ট সন্ধেবেলা কলকাতায় পৌঁছেছিলাম। আর তাই আমরা এই ফেরার পথে কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, সেগুলো হিস্টোরিক্যাল জায়গা নাকি প্রাকৃতিক সৌন্দর্য আছে এরকম জায়গা, এই সমস্ত কিছু তোমরা যদি জানতে চাও আর দেখতে চাও, তাহলে আমার পরবর্তী ব্লগের জন্য, অর্থাৎ পরের রবিবারের গপ্পের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণের জন্য
বাই বাই এভরিওয়ান। সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আবার দেখা হবে খুব দ্রুত।